মনে আছে আমার, আমরা আগের ক্লাস করছিলাম হচ্ছে বিওটি পর্যন্ত, বিওটির কিছু অঙ্ক করেছিলাম, বোর্ড অফ ট্রেড ইউনিট, তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি, ওই ওই অংশটুকুতে আমরা ছিলাম। তো বেশ কয়েকদিন কিছু ভিডিও আপলোড করা হয়নি, অন্য ক্লাসেরগুলো করতে হচ্ছিল। তো আজকে আমরা চলে এসেছি আবার সেইখান থেকে শুরু করবো, তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। তো আজকে আমরা ওই পোর্শনের একটা শেষ অংশ, এটা বোধহয় বলা হয়নি আগের ভিডিওতে, ওইখান থেকে আরম্ভ করব। দেখো, আমরা তড়িৎ ক্ষমতার তিনটে রাশিমালা পেয়েছিলাম, পি সমান আইভি, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি, পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। এই তিনটে রাশিমালা পেয়েছিলাম, তড়িৎ ক্ষমতার রাশিমালা। তো তড়িৎ ক্ষমতা এই রাশিমালা অনুযায়ী পরিবর্তন হবে, এবং আমরা দু একটা অঙ্কও বোধহয় করেছিলাম। তো যাই হোক, তাহলে আজকে আমরা আর একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে দুটো বাতি তারা 60 ওয়াট আর ধরো 100 ওয়াট, দুটো বাতি, দুটোই 200 ভোল্টে যোগ করা আছে, 200 ভোল্ট লাইনে যোগ করা আছে 60 ওয়াট বাতি এবং 100 ওয়াট বাতি। তো কোন বাতিটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে? একবার শ্রেণী সমবায়ে, একবার সমান্তরাল সমবায়ে। শ্রেণীতে কোনটা ভালো জ্বলবে, উজ্জ্বল হয়ে জ্বলবে, আর সমান্তরালে কোনটা উজ্জ্বল হয়ে জ্বলবে? তো এই প্রশ্ন আলোচনা করার আগে আমরা এইটা আরেকবার লিখে নিই, দুদিকে একটু ভাগ ভাগ করে লিখে নিই। দেখো, আমরা একদিকে লিখলাম পি সমান আই স্কোয়ার আর, আর একদিকে লিখলাম পি সমান ভি স্কোয়ার বাই আর। কেমন? পি সমান আই স্কোয়ার আর এবং হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর। দেখো, আমরা জানি সমানুপাতি চিহ্নকে সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে উল্টোটা যদি ফিরে যায়, তাহলে সমান চিহ্নকে যদি সমানুপাতি করতে হয়, তাহলে ধ্রুবকটাকে তুলে ফেলতে হবে। সমান চিহ্নকে যদি সমানুপাতি করতে হয়, তাহলে ধ্রুবকটাকে ট্যাগ করে তুলে ফেলতে হবে। তাহলে এই সমীকরণে যদি আই ধ্রুবক হয়, তাহলে পি সমানুপাতি আর, দেখো আই যদি ধ্রুবক হয়, আই সমান ধ্রুবক এটা হলে, আর যদি ভি ধ্রুবক হয়, তাহলে ধ্রুবকটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেললে পি সমানুপাতি 1/r, পি সমানুপাতি 1/r যখন হচ্ছে ভি ধ্রুবক। অর্থাৎ যে বর্তনীতে বা যখন হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকবে, ধ্রুবক থাকবে, তখন ব্যয়িত ক্ষমতা রোধের সঙ্গে সমানুপাতিক হবে। যার রোধ বেশি সেখানে ক্ষমতা ব্যয় বেশি হবে। আর যখন হচ্ছে বিভবটা ধ্রুবক থাকবে, তখন হচ্ছে কি ব্যয়িত ক্ষমতা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। বোঝা গেছে? এবার দেখো, তাহলে আমরা দুটো সার্কিট আঁকি, তোমরা জানো, মনে পড়ে যাবে, আমি শুধু আর একবার মনে করিয়ে দেবো। ধরো এই যে দুটো রোধ, এই দুটো কি আমরা দুটো বাতি হিসেবে ধরি, এটাকে দুটো বাতি হিসেবে ধরি। তো এই সার্কিটে দেখো শ্রেণী সমবায় রয়েছে রোধগুলো। তাহলে শ্রেণী সমবায় থাকলে কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা এক থাকে। তড়িৎ প্রবাহ মাত্রা দেখো আই, এই R1 রোধের মধ্যে দিয়ে যা যাচ্ছে, R2 রোধের মধ্যে দিয়েও তাই যাচ্ছে। তাহলে শ্রেণী সমবায় তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। তার মানে শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে মানে কি? শ্রেণী সমবায় ব্যয়িত ক্ষমতা হচ্ছে রোধের সমানুপাতিক। তাহলে যার রোধ বেশি সেখানে ক্ষমতা ব্যয় বেশি হবে। আর সমান্তরাল সমবায় সার্কিটটা মনে আছে? তাহলে এখানে দেখো দুটো রোধ R1 R2, এইখানে এই প্রান্তের বিভব VA এবং এই প্রান্তের বিভব VB হলে, তাহলে VA মাইনাস VB বা V, এই দুটো রোধের এই বিভব পার্থক্য সমান। তাহলে বিভব পার্থক্য সমান হলে ব্যয়িত ক্ষমতা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? বেশ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল, শ্রেণী সমবায় কি হয়, সমান্তরাল সমবায় কি হয় সেটা জানা হয়ে গেল। এইবার দুটো বাতিকে আমরা যোগ করব। এইবার রোধের জায়গায় দুটো বাতিকে আমি যোগ করব। যেখানে রোধ আঁকছিলাম সেই রোধের জায়গায় দুটো বাতিকে যোগ করব। রোধ বাতি না আঁকলেও হতো, তাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দুটো বাতি করে দিলাম। দুটো বাতি করে দিলাম, দুটো বাতি। তাহলে এটা হচ্ছে, এই বাতিটা হচ্ছে তোমার 60 ওয়াট
হচ্ছে 200 ভোল্ট, আর এটা হচ্ছে 100 ওয়াট। 200 ভোল্ট। এখানেও বাতি করে দিই, এখানেও বাতি করে দিই। এই এটা 60 ওয়াট, এটা হচ্ছে 100 ওয়াট। তাহলে শ্রেণীতে কোনটা উজ্জ্বল হয়ে জ্বলবে, সমান্তরালে কোনটা উজ্জ্বল হয়ে জ্বলবে। তাহলে প্রথমে দেখো, আমরা প্রথমেই রোধ বার করে নিই। রোধ বার করে নিই। তাহলে রোধ বার করার ফর্মুলা তো আমরা জানি। তাহলে R সমান V স্কয়ার বাই P, R সমান V স্কয়ার বাই P। তাহলে দুটো রোধের প্রথম রোধটা এই বাতিটা রোধ বার করে নিই। V স্কয়ার মানে 200 গুণিত 200 ভাজিত 60, P হচ্ছে 60। তাহলে কাটাকাটি করলে শূন্যটা কেটে গেল, 3 দুগুণে 6, এটা হচ্ছে 10, মানে 2000/3। 2000/3, এটা ভাগ করলে দাঁড়াবে মোটামুটি 666.67 এত ওহম, কেমন। আর একই রকম ভাবে এটা হচ্ছে 60 ওয়াট বাতির রোধ। তাহলে এর রোধ কত দাঁড়ালো, এর রোধ হচ্ছে 666.6, তাহলে আমি 667 করে দিলাম একবারে, 667 ওহম রাউন্ড ফিগারে রোধ হচ্ছে 667 ওহম। তাহলে এইটা হচ্ছে 667 ওহম, কেমন। আর তারপরটা দেখি, 200 ইন্টু 200/100, এটা হচ্ছে 100 ওয়াট বাতির রোধ। তাহলে দুটো শূন্য শুধু কাটবে, এটা হচ্ছে 400 ওহম। 400 ওহম। তাহলে এই বাতিটার রোধ কত, 400 ওহম। এই বাতিটার রোধ কত, এই বাতিটার রোধ হচ্ছে 400। ব্যাস, আমাদের হিসেব নিকেশ হয়ে গেছে। এইবার বাকিটুকু তোমাদের আর বলে দিতে আশা করছি হবে না, চিত্রটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা শিখেছি, দেখো আমরা শিখলাম যে শ্রেণী সমবায়ে ব্যয়িত ক্ষমতা যদি কারেন্ট কনস্ট্যান্ট থাকে, শ্রেণী সমবায়ে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, তড়িৎ প্রবাহ মাত্রা স্থির থাকে, তাহলে ব্যয়িত ক্ষমতা হচ্ছে কার সঙ্গে সমানুপাতিক, ব্যয়িত ক্ষমতা হচ্ছে রোধের সঙ্গে সমানুপাতিক। তাহলে যার রোধ বেশি সেটা উজ্জ্বল হয়ে জ্বলবে, সেটা বেশি ক্ষমতা ব্যয় করবে, মানেই হচ্ছে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। তাহলে এর রোধ বেশি, 60 ওয়াট বাতির রোধ বেশি, তাহলে 60 ওয়াট বাতিটা শ্রেণী সমবায়ে উজ্জ্বল হয়ে জ্বলবে, শ্রেণী সমবায়ে 60 ওয়াট বাতিটা উজ্জ্বল হয়ে জ্বলবে। আর সমান্তরাল সমবায়ে চলে এসো, তাহলে সমান্তরাল সমবায়ে কি, রোধের সঙ্গে ক্ষমতার ব্যস্তানুপাতিক। তাহলে যার রোধ কম সে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। তাহলে কার রোধ কম, 100 ওয়াট বাতির রোধ কম, তাহলে সমান্তরাল সমবায়ে 100 ওয়াটটা উজ্জ্বল হয়ে জ্বলবে। তাহলে আমাদের বাড়িতে কোনটা উজ্জ্বল হয়ে জ্বলে, বাড়িতে ন্যাচারালি 100 ওয়াটটা উজ্জ্বল হয়ে জ্বলে। তাহলে আমাদের বাড়ির সমবায়টা কিরকম, সমান্তরাল সমবায়। আমাদের বাড়িতে যে টিভি, ফ্রিজ থেকে আরম্ভ করে লাইট, ফ্যান যা যা থাকে সব হচ্ছে সমান্তরাল সমবায় থাকে, ঠিক আছে। এবং কেন থাকে কি তার কারণ আমরা বাড়ির সার্কিট আমাদের সিলেবাসে আছে, আমরা আবার পড়বো, ঠিক আছে। তো এই প্রথম পোর্শনটা আমাদের হলো, প্রথম পোর্শনটুকু। এরপর আমরা পড়বো আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং কিন্তু তোমাদের সিলেবাসে এটা খুব বেশি আছে তা নয়, অল্প একটু টাচ করে এবং অল্প কিছু প্রশ্ন এখান থেকে আসবে, কিন্তু আমরা একটুখানি ডিটেলে পড়বো যাতে তোমাদের এইটা নিয়ে একবারে এই সংক্রান্ত আলোচনা দফা রফা হয়ে যায় একদম। তো আমরা একটু দফা রফা করি। তাহলে প্রথমে আছে দেখো ভাস্বর বাতি, অনেকে আবার বলে ভাস্কর বাতি, ভাস্কর বাতি নয় রে বাবা, ভাস্বর বাতি মানে উজ্জ্বল, ইনক্যান্ডিসেন্ট, ইংরেজিতে বলে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো ভাস্বর বাতি তোমরা আগে পড়েছো, আমাদের সিলেবাসে কি আছে একটু বলে দিই। সিলেবাসে আছে এই তিনটে বাতির হচ্ছে তুলনামূলক কিছু আলোচনা, কে বেশি আলো দেয়, কোনটা খরচ কম, কোনটায় দূষণ ঘটায়, কোনটায় আয়ু বেশি, এই সমস্ত গুলো আছে। আমরা আরেকটু ডিটেলে পড়বো, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে ভাস্বর বাতি। ভাস্বর বাতি আমরা ওই জুলের সূত্র যখন আলোচনা করেছি তখন এইটা আলোচনা করেছি, তাও আমি বলে দিই একটু। এইরকম একটা ছবি এঁকেছিলাম, মনে আছে? এটা হচ্ছে তোমার সেই টমাস আলভা এডিসন তৈরি করেছিল, তখন এটাই একটা বিশাল আবিষ্কার ছিল, টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসনের গল্প তোমাদের বলেছি, যে বিজ্ঞানীকে একদিন বাড়ি থেকে, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে বিজ্ঞানীকে একদিন স্কুল থেকে হাতে একটা চিঠি ধরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং যার মা পরবর্তীকালে তাকে লেখাপড়া শিখিয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছিল কেন না, বলা হয়েছিল যে এ হচ্ছে বোধ বুদ্ধিবিহীন একজন বালক, যার বুদ্ধি আর 5টা মানুষের থেকে কম, যে কানে কম শোনে, সেই রকম একটা বোবাকালা শিশু, কথাও ভালো বলতে পারে না, একটা বোবাকালা শিশু। তো সে, তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর তার মা তার দায়িত্ব নিয়েছিল তাকে লেখাপড়া শেখানোর জন্য। তার মা বলেছিলেন
যে আমার ছেলেকে লেখাপড়া শেখানোর মতো যোগ্যতা ওইখান স্কুলের টিচারদের নেই, এবং তিনি সেটা প্রমাণ করেছিলেন। তো এই বিজ্ঞানী, এই মহান বিজ্ঞানী প্রচুর আবিষ্কার, তার প্রচুর 100-র ওপর তার পেটেন্ট নেওয়া আবিষ্কার জিনিসপত্র ছিল। তার মধ্যে অন্যতম তখনকার দিনে হচ্ছে এই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বা হচ্ছে ভাস্বর বাতি। তো এই ভাস্বর বাতিতে কি হয় না, তড়িৎ প্রবাহ মাত্রা যায়, এবং তড়িৎ প্রবাহ মাত্রা যাওয়ার ফলে এই এই যে ফিলামেন্ট যেটা দেখছো টাংস্টেন তৈরি হয়, সেই টাংস্টেন এখন হচ্ছে উলফ্রেমাইটের। তো এই ফিলামেন্টটা কি হয় না, এই ফিলামেন্টটার রোধ খুব বেশি। কেন না, ফিলামেন্টটার হচ্ছে দৈর্ঘ্য খুব বেশি, রোধ বেশি হবে। খুব সরু, প্রস্থচ্ছেদ খুব কম, প্রস্থচ্ছেদ কম হলে রোধ বেশি হবে, আবার রোধাঙ্কও খুব বেশি হলে রোধ বেশি হবে। তাহলে এই যে সমীকরণটা, তাহলে আর সমানুপাতি বলবো না, একবারে আর সমান রো এল বাই এ। এই তিনটে রাশির মানই পরিবর্তন করে এটা আরটা এমন বাড়ি দেওয়া হয় যে প্রচুর পরিমাণ রোধ হয়ে যায়। তাহলে প্রচুর পরিমাণ রোধ হলে আবার এইচ সমানুপাতি আর। দেখো উৎপন্ন রোধ বেশি হলে উৎপন্ন তাপের পরিমাণও বেশি হবে। তা এত তাপ উৎপন্ন হয় যেটা গ্লো করে, এটা জ্বলে ওঠে, ঠিক আছে, উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। কিন্তু এর একটা মুশকিল হচ্ছে যে আমরা তো বাতি থেকে তাপ চাই না, তাপের জন্য আমাদের অন্য ব্যবস্থা আছে, আমরা তো বাতি থেকে আলো চাই। কিন্তু আমি যে তড়িৎ শক্তি এখানে পাঠাই, সেই তড়িৎ শক্তি একটা বড় অংশ, সাপোজ 98% অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে লস্ট হয়। 98% হচ্ছে তড়িৎ শক্তি খরচা হয়ে যায়, নষ্ট হয়ে যায় তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা আলোক শক্তি হিসেবে কতটা পাচ্ছি? আলোক শক্তি হিসেবে পাচ্ছি অনলি 2% পাচ্ছি। কিন্তু তখন তো বিকল্প রাস্তা কিছু ছিল না, ফলে এটা আমরা ব্যবহার করতে বাধ্য। বেশ, তার পরবর্তীকালে এলো সিএফএল। এটা প্রথম আবিষ্কার হয়েছিল 1890 সালে। তোমার পিটার হিউইট পিটার হিউইট প্রথম এটা উদ্ভাবন করেছিল, কিন্তু তখন সেটা তত উন্নত মানের হয়নি। পরবর্তীকালে এডওয়ার্ড হ্যামার বলে একজন বিজ্ঞানী, এডওয়ার্ড হ্যামার বলে একজন বিজ্ঞানী, সেই এডওয়ার্ড হ্যামার পরবর্তীকালে সেই বিজ্ঞানী এবং তার একটা টিম ছিল, সে একটা ইলেকট্রনিক সংস্থার ম্যানেজার এবং বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, জেনারেল ইলেকট্রনিক্স। সেই সংস্থার বিজ্ঞানীরা মিলে এটাকে আরো নতুন করে মডেলিং করে তৈরি করেছে। তো আমরা এটা একটুখানি এটার কি বলে এটাকে কার্যনীতিটা একটু পড়ি। ধরো সিএফএল তো আঁকতে অত ভালো আমি পারবো না, আমি তো অত ভালো আঁকতে টাকতে পারবো না। এইরকম টাইপের হয় অনেকটা, এইরকম টাইপের হয় সিএফএল। আর একটা হয় পাকানো, ওটাকে বলে স্পাইরাল। তো এই সিএফএল তোমার যাই হোক আবিষ্কার হলো, কিন্তু এর কার্যনীতিটা আমরা জানবো। কি হয়, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা চালনা করলে এর ভেতরে রাখা হয় পারদ বাষ্প, গ্যাসীয় অবস্থায় পারদ বাষ্প, এবং এর সঙ্গে থাকে আর্গন গ্যাস। পারদ বাষ্প থাকে এবং হচ্ছে আর্গন গ্যাস থাকে। এবার এটা তো আমরা জানলাম, যখনই এখানে তড়িৎ প্রবাহ মাত্রা চালনা করা হয়, এই তড়িৎ শক্তি মাধ্যমে সঙ্গে সঙ্গে ভেতরের যে তড়িৎ শক্তির ফলে ভেতরের যে বাষ্পটা থাকে, পারদ বাষ্প এবং আর্গন বাষ্প মিশে যেটা থাকে, সেটা হচ্ছে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হয়ে বলবো না, শক্তি গ্রহণ করে। কি করে একটুখানি আসি, তোমরা ক্লাস 9-এ একটুখানি পড়েছো, সেইটার কনসেপ্টে একটু কাজে লাগবে। তোমরা 9-এ পড়েছো এই যে এটা একটা পরমাণুর নিউক্লিয়াসটা ধনাত্মক আধানগ্রস্ত, নিউক্লিয়াসের পরে বিভিন্ন কক্ষপথ রয়েছে।
আমি বেশিগুলো আঁকবো না, দরকারি কয়েকটা আঁকবো, বেশি আঁকছি না। হ্যাঁ, তো এই যে কক্ষপথগুলো রয়েছে, ইলেকট্রনগুলো কক্ষপথ পরিবর্তন করতে পারে? হ্যাঁ পারে। কিভাবে পরিবর্তন করে না, যদি ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে তাহলে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যায়, আর শক্তি বর্জন করলে উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে আসে। ঠিক আছে, তাহলে এই যে শক্তি গ্রহণ করে সে হচ্ছে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যাবে, তাহলে সেই শক্তিটা পাবে কোথা থেকে? ওই যে আমরা যখন এটাকে তড়িৎ শক্তি লাইনে যোগ করছি, আমরা বাইরে থেকে তড়িৎ শক্তি অ্যাপ্লাই করছি, সুইচ অন করছি, তড়িৎ শক্তি অ্যাপ্লাই করছি, সঙ্গে সঙ্গে পারদ বাষ্পের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো নিম্ন কক্ষ থেকে লাফিয়ে হচ্ছে উচ্চ কক্ষে চলে যায়। ধরো এরকম কক্ষে চলে গেছে, এখানে একটা কক্ষ বলা, এই কক্ষে চলে গেছে, তাহলে এই ইলেকট্রন এই কক্ষে চলে গেছে। তাহলে এইরকম ইলেকট্রনগুলো যখন উচ্চ কক্ষে চলে যায়, তাহলে সেই যাওয়ার জন্য শক্তিটা আমরা দিলাম। কিন্তু যখনই ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করে, শক্তি গ্রহণ করে, কিন্তু ওই অবস্থায় এরা স্থায়ী নয়, সুস্থির নয়, বেশিক্ষণ এই অবস্থা থাকতে পারে না, তারা অনবরত আবার ওঠে এবং নামে। তাহলে এই যে উঠলো এবং পরক্ষণে সে আবার নেমে যাবে। তাহলে আবার যখন সে এইখান থেকে আবার নিচের কক্ষে ফিরে আসবে, এই নিচের কক্ষে যখন ফিরে আসবে তখন শক্তি বর্জন করবে। এ তখন সেই অবস্থা এখান থেকে ইউভি রে হচ্ছে এমিট করে। বাংলায় কি বলবো এটাকে? ইউভি রে কে অতিবেগুনি রশ্মি। এখান থেকে হচ্ছে যখন নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে গেল, উচ্চ কক্ষ আমরা সাহায্য করলাম যেতে, আর উচ্চ কক্ষ থেকে যখন নিম্ন কক্ষে ফিরে এলো, তখন সেই ইউভি রশ্মি হচ্ছে নির্গত করলো। এইবার সেই ইউভি রশ্মি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, সেই ইউভি রশ্মি, ওই যে বড় করে আঁকছি আমি নলটা, এই যে ইউভি রশ্মি যখন এমিট করলো, এইখানে একটা প্রলেপ দেওয়া থাকে, বিশেষ রাসায়নিক পদার্থের কোটিং দেওয়া থাকে। এবার সেই ইউভি রশ্মিটা এইখানে যখন পড়বে, মনে করো আমি এই দিকে আঁকলাম, ইউভি রশ্মিটা যখন এখানে পড়ে এটা মনে করো দেখা যাচ্ছে না, এইখান থেকে দৃশ্যমান আলো তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল দৃশ্যমান আলো। তাহলে ইলেকট্রন নিচের কক্ষ থেকে উপর কক্ষে গেল, উপর কক্ষ থেকে আবার নিচে ফিরে এলো, অনবরত যাওয়া আসা করছে, তাহলে উপর নিচে ফিরে আসছে, শক্তি বর্জন করছে। কি হিসেবে বর্জন করছে? ইউভি রে হিসেবে বর্জন করছে। সেইটা এই প্রতিপ্রভ, এটাকে বলা হয় প্রতিপ্রভ পদার্থের কোটিং, ফ্লুরোসেন্ট প্রতিপ্রভ ইংরেজিতে হচ্ছে ফ্লুরোসেন্ট পদার্থের কোটিং। সেই কোটিং এর উপর পড়লে, ইউভি রে পড়লে, সেখান থেকে হচ্ছে দৃশ্যমান আলো তৈরি হয়। এবং এটাকে একটা ছোট আকারে, কম্প্যাক্ট আকারে এই জিনিসটা তৈরি করা হয়। এই জন্য এই কম্প্যাক্ট আকারে তৈরি করা হয় বলেই এর নাম হচ্ছে কম্প্যাক্ট। যখন সবকটা একসঙ্গে এক জায়গায় করে ছোট করে তৈরি করা, তখন তাকে আমরা বলি কম্প্যাক্ট। সিডিকে বলি না কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট। আর এই প্রতিপ্রভ বা এই ফ্লুরোসেন্ট পদার্থের কোটিং থাকে, তাহলে এর নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইটও বলে অনেকে। তাহলে এই হচ্ছে তোমার সিএফএল এর কার্যনীতি। তোমাদের কার্যনীতি আশা করছি এত আসবে না, তবু একটু জেনে রাখা আর কি, একটু ভালো লাগা, এটা করছি সেটা সম্পর্কে একটু জানা। এরপর আমরা পড়বো লাইট এমিটিং ডায়োড বা এলইডি। এর পুরো নামটা আগেই বলে দিই, লাইট এমিটিং ডায়োড। এইটা প্রথম এটা আবিষ্কার হয় 1960-তে, 1960 সালে এটা প্রথম আবিষ্কার হয়। কিন্তু তখন এই বাতি থেকে শুধু লাল আলো পাওয়া যেত, কিন্তু এটার মানে একটা প্রাথমিক পর্যায়ে ছিল। পরবর্তীকালে জাপানের বিজ্ঞানী নাম হচ্ছে সিউজি নাকামুরা, ওদের যেমন নাম আর কি। 1 নম্বর মহান বিজ্ঞানী, আর 2 নম্বর হচ্ছে ইসামু আকাসাকি, আর 3 নম্বর হচ্ছে হিরোশি আমানো।
এনারা 1994 সালে এটাকে 1994 এটাকে নতুন করে রিমডেলিং করে বিভিন্ন কালারের এলইডি তৈরি করার ব্যবস্থা করে। নামগুলো কেন লিখলাম, আমাদের ইনি হচ্ছে প্রধান, নাকামুরা হচ্ছে মেন। এই তিনজন এই 1994 সালে যখন এটাকে নতুন করে বাজারে নিয়ে এলো, তার পরবর্তীকালে এনাদের গবেষণার জন্য এনারা তিনজনই নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনজনই নোবেল বিজয়ী একসঙ্গে পদার্থবিদ্যায়। তো যাই হোক, এটা হচ্ছে ইতিহাস গেল। এবার আমরা একটু কার্যনীতিতে আসি। কার্যনীতিটা হচ্ছে পড়তে গেলে তোমাদের ক্লাস 12-এ তোমরা ডিটেলে পাবে। আমি সংক্ষেপে যতটুকু না হলে না ততটুকু বলছি। জানি না কতটা তোমাদের মাথায় ঢুকবে মানে সেটা আমারই ব্যর্থতা হবে যদি ঢোকাতে না পারি মাথায়। ধরো সিলিকন একটা চতুর্যোজী মৌল, আর একটা পঞ্চযোজী মৌল হচ্ছে জার্মেনিয়াম। মানে বাইরে কোকে 5টা ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন আছে? 5টা। আর সিলিকনের কটা আছে? 4টে। এরা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কাকে বলে তোমরা আগেই পড়েছো, যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, এবং যাদের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ কমে যায়। যারা ওহমীয় পরিবাহী নয়। তাহলে সিলিকন এবং জার্মেনিয়াম এরা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবার এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিয়ে তৈরি করা হয় অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এটাকে বলা হয় ভেজাল দেওয়া। আমরা যেটাকে বলি গোদা বাংলা বলি না, যে দুধের মধ্যে জল দিচ্ছে, ভেজাল দিচ্ছে, বা খাবারে ভেজাল দিচ্ছে, অমুক খাবারে ভেজাল মেশানো হচ্ছে। তো এই গোটা বাংলাটাকে ভেজাল দেওয়া বলা যেতে পারে। ইংরেজিতে এটাকে বলা হয় ডোপিং। কি বলে? ডোপিং। তো ওই সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটোকে সঠিক মাত্রায় মেশানো হয়। মেশালে কি হয়, এদের বাইরের কক্ষের ইলেকট্রন হচ্ছে জোট তৈরি করে কি হবে দেখো। তাহলে আমি সিলিকনের ইলেকট্রনটা মুছে দিলাম, দিয়ে সিলিকনের ইলেকট্রন এর সঙ্গে জোট তৈরি করে দিই। তাহলে সিলিকনের ইলেকট্রনগুলো এখন এখানে আঁকছি। তাহলে এই ইলেকট্রন জোট দুজনেই ব্যবহার করবে। দেখো সিলিকনের বাইরের কক্ষে 8টা হয়ে গেল, এটা ধরে জার্মেনিয়ামের 8টা হয়ে গেল, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল। এই ইলেকট্রনটা এক্সেস হয়ে গেল। তাহলে আমি এরকম সিলিকন আর জার্মেনিয়াম নিয়ে যদি অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করি, কোটি 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 পরমাণু দিয়ে যদি তৈরি করি, তাহলে এরকম কোটি কোটি এক্সেস ইলেকট্রন পাওয়া যাবে, এবং এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন এরা মুভ করতে পারবে, বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে মুভ করতে পারবে। এইভাবে যে অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। কি টাইপ? এন টাইপ। কেন না? ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী, ঠিক আছে? সেই জন্য বলা হয় এন টাইপ। ইলেকট্রন নেগেটিভ বলে নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। এইবার আমরা এই পঞ্চযোজী মৌলের জায়গায় আমরা যদি ত্রিযোজী একটা মৌল নিই, ত্রিযোজী মৌল ধরো বোরন নিলাম। তাহলে বোরনের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন। তাহলে এই সাদাগুলো বোরনের ইলেকট্রন, আর এই ক্রসগুলো হচ্ছে সিলিকনের ইলেকট্রন। তাহলে এইখানটায় খেয়াল করো, একটা ইলেকট্রন এরকম করে আঁকলাম আমি। দেখো এইখানটায় একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল না? থাকার কথা ছিল কিন্তু নেই। একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল, থাকার কথা ছিল কিন্তু নেই। এটাকে বলা হয় হোল, বাংলায় বলা হয় গর্ত। তাহলে হোল কি প্রকৃতপক্ষে কোনো কণা? কোনো কণা নয়, কণার অভাব। থাকার কথা ছিল কিন্তু নেই। তাহলে কার অভাব? কণার অভাব। কোন কণার অভাব? ইলেকট্রনের অভাব। তাহলে ইলেকট্রন থাকাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে ইলেকট্রন না থাকাকে, ইলেকট্রনের ঘাটতিকে কি ধরবো? পজিটিভ ধরবো। তাহলে এইরকম ভাবে আমি সিলিকনের সঙ্গে বোরন মিশিয়ে যত কোটি 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 মেশাবো, তখন একটা নতুন যে অর্ধপরিবাহী তৈরি হবে, অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হবে, সেই অর্ধপরিবাহীতে হোলসের সংখ্যা বেশি হবে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতির পরিমাণ বেশি হবে। তাহলে ইলেকট্রনের ঘাটতি থেকে যে হোলস তৈরি হয় তার সংখ্যা বেশি হবে, তাহলে পজিটিভ টাইপ হোলসের সংখ্যা বেশি হবে। তাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। কি বলে?
পি টাইপ অর্ধ পরিবাহী। তাহলে আমরা এন টাইপ অর্ধ পরিবাহী শিখলাম কিভাবে তৈরি হয়, পি টাইপ অর্ধ পরিবাহী শিখলাম কিভাবে তৈরি হয়, তোমরা 12 গিয়ে আবার পাবে এগুলোকে কিভাবে তৈরি হয়। এন টাইপে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী, পি টাইপে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। কার সংখ্যা বেশি? ইলেকট্রন। কার সংখ্যা বেশি? হোলস। ঠিক আছে, তো এইভাবে এন টাইপ এবং পি টাইপ অর্ধ পরিবাহী আমি তৈরি করেছি। বেশ, তাহলে আমি এবার এই একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন, সেই সিলিকন অর্ধপরিবাহীর একটা দিক আমি মনে করো জার্মেনিয়াম দিয়ে ডোপিং করলাম, আর একটা দিক হচ্ছে মনে করো হচ্ছে বোরন দিয়ে ডোপিং করলাম। তাহলে একটা দিক হয়ে যাবে এন টাইপ, একটা দিক হয়ে যাবে পি টাইপ। তাহলে এখানে কার সংখ্যা বেশি হবে? এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। এই ইলেকট্রন টোটাল প্লাস মাইনাস তো সেমই আছে, কিন্তু ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি। আর এখানে কার সংখ্যা বেশি হবে? হোলসের সংখ্যা বেশি হবে। বড় বড় করে আঁকছি একটু তোমাদের বোঝানোর জন্য, হোলসের সংখ্যা বেশি হবে। তাহলে এদেরকে যখন আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করব, ব্যাটারির সঙ্গে যুক্ত করব, এইভাবে ধরো যুক্ত করলাম। এই ব্যাটারির সঙ্গে যুক্ত করাকে বলা হয়, এই যে সংস্থাটা বলতে ভুলে গেছি, এই যে সংস্থাটা, এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। কি বলে? পিএন জাংশন ডায়োড। তাহলে এই পিএন জাংশনের সঙ্গে যখন আমি ব্যাটারি যুক্ত করলাম, তখন তাকে বলা হয় বায়াসিং। কি বলে? বায়াসিং। একে বলা হয় বায়াসিং। বায়াসিং মানে কানেক্টিং উইথ ব্যাটারি, বায়াসিং করলাম। তাহলে এবার দেখো বায়াসিং আমার দু প্রকার, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে। দেখো মাইনাস প্রান্ত, ব্যাটারির মাইনাস প্রান্ত এই নেগেটিভের সঙ্গে প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, এন টাইপের সঙ্গে যুক্ত করেছি, আর পজিটিভ প্রান্ত হোলস পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি, একে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। তাহলে আমি করেছি এটাকে ফরওয়ার্ড বায়াসিং। তাহলে এই নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনালের জন্য, ঋণাত্মক বিভবের জন্য এই ইলেকট্রনগুলো এদিকে হচ্ছে বল প্রযুক্ত হবে, ইলেকট্রনের এদিকে ফ্লো করবে, আর হোলসগুলো এদিকে ফ্লো করবে। তখন তারা পরস্পর এসে যুক্ত হবে, যুক্ত হয়ে তখন ইলেকট্রন আর হোলস যখন যুক্ত হবে, এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়, সেগুলো পরে আলোচনা করব, পরে তোমরা জানবে সব। তাহলে আমি দেখাচ্ছি এ এদিক থেকে ছুটে যাচ্ছে, আর এদিক থেকে হোলসটা ছুটে আসছে। সেই দুটো যখন এক জায়গায় হবে, এই দুটো যখন এক জায়গায় হবে, তখন সেখান থেকে একটা কণা বেরিয়ে আসে। সেই কণাটাই হচ্ছে ফোটন কণা। ফোটন কণাই হচ্ছে লাইট। আইনস্টাইন বলেছিল, পরে দেখিয়েছিলেন, যে ফোটন কণাই হচ্ছে লাইট। আইনস্টাইনের তত্ত্ব, তারপর তোমার আরো বিভিন্ন তত্ত্ব তোমার পড়বে। তো ফোটন কণাই হচ্ছে লাইট, প্যাকেটস অফ এনার্জি। এই অনবরত এই যে কম্বিনেশন হতে থাকবে এবং অনবরত সেখান থেকে ফোটন কণা বেরিয়ে আসবে। এই ফোটন কণায় লাইট হিসেবে বেরিয়ে আসবে, দ্যাট ইজ এলইডি, লাইট এমিটিং ডায়োড। এটা হচ্ছে ডায়োড, সেইটা পিএন জাংশন ডায়োড। কি এমিট করছে? লাইট এমিট করছে, সেটাকে বলা হয় লাইট এমিটিং ডায়োড। কিন্তু এখানে তোমরা মনে রাখবে যে এইখানে আমরা যে এন টাইপ আর পি টাইপ তৈরি করেছি, সেই এন টাইপ আর পি টাইপ কিন্তু আমরা ওই সিলিকন, জার্মেনিয়াম, বোরন এইসব দিয়ে করব না। আমাদের এখানে করা হয় বিশেষ কিছু অর্ধপরিবাহী, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা এখানে ব্যবহার করব। এইগুলো ডোপিং করার জন্য আমরা গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, শুধু গ্যালিয়াম, এই ধরনের অর্ধপরিবাহী এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি কি? সিএফএল, এলইডি এবং হচ্ছে ভাস্বর বাতির কার্যনীতি। আমরা চলে এসেছি এই লাস্ট এপিসোডে একটুখানি অংশ নিয়ে, এই লাস্ট অংশটুকু নিয়ে চলে এসেছি। তো আমরা এখন পড়বো সিএফএল, এলইডি এবং ভাস্বর বাতির কিছু তুলনামূলক আলোচনা। প্রথমে দেখো যে ওই পুরো নামগুলো অনেক সময় দেয়, শর্ট কোশ্চেনে দিতে পারে পুরো নাম। তারপর হচ্ছে কার্যনীতি আমি আলোচনা করলাম, কার্যনীতি ভেতর থেকে শর্ট কোশ্চেন না দেওয়ার সম্ভাবনাই বেশি, দিলে খুব সামান্য আসতে পারে, তাও পড়ে রাখবে। সেগুলো আমি গঠন, কার্যনীতি এখানে আলোচনা করলাম না, এখানে পয়েন্টটা তৈরি করলাম না, এখানে শুধু মেন কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে দক্ষতা। দক্ষতা দেখো 98% অপচয়, অর্থাৎ যে শক্তি আমি একে দেবো সেই শক্তি হচ্ছে 98% সে তাপ শক্তি হিসেবে খরচা করে দেবে, 2% হচ্ছে সাশ্রয়, 2% আমাদের আলোক শক্তি রূপান্তরিত করবে। এখানে দেখো সিএফএল 70% শক্তি সাশ্রয়কারী, মানে এরা যা করবে তার তুলনায় 70% শক্তি হচ্ছে কম খরচা করবে। এই একই পরিমাণে আলো উৎপন্ন করতে 70% শক্তি কম খরচা করবে। এবং
এলইডি আরো কম শক্তি খরচা করবে, 85% শক্তি কম খরচা করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আয়ু। আবার এই শক্তি কম খরচা করবে বলে দামও কিন্তু ঠিক এই অর্ডারে দাম কম, আরেকটু বেশি, আরো বেশি, ছোট থেকে বড় একদম সাজানো। সিএফএল মোটামুটি মাঝামাঝি সবেতেই। আয়ুটা দেখো, ভাস্করবাদীর আয়ু হচ্ছে 1500 ঘন্টা, ঠিক আছে, 1000 ঘন্টা। আর সিএফএল এর আয়ু হচ্ছে 9000 ঘন্টা। আর এলইডি আয়ু দেখো 30,000 ঘন্টা। চিন্তা করতে পারছো এলইডি আয়ু কত? অনেক দিন যাবে, সহজে এলইডি নষ্টই হবে না। আর তোমরা যে এলইডি গুলো দেখো, আমি তো বোধহয় বলতে ভুলে গেছি এটা, তোমরা যে এলইডি গুলো দেখো সেগুলো এইরকম এইরকম আকারে করা থাকে, এরকম করা থাকে, কিন্তু এর ভেতরে ছোট 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 ওই এলইডি ফিট করা থাকে। ছোট ছোট এলইডি ফিট করে বাইরে এরকম সাদা কোটিং দেওয়া কাঁচ লাগানো থাকে, মনে হয় যেন ওই একদম দেখতে ওই ভাস্করবাতির মতো দেখতে হয়। যাই হোক, এটা 30,000 ঘন্টা, এটা 9000 ঘন্টা, এটা 1500 ঘন্টা। তো এই সিএফএল আবার বলে দিই, সিএফএল 9000 ঘন্টা হলেও এই সিএফএল যদি 5 মিনিটের মধ্যে বারবার অন অফ করা হয়, তুই অন করলে 2 মিনিট পরে আবার অফ করে দিলে, আবার অন করলে আবার 2 মিনিট পরে অফ করে দিলে, এই 5 মিনিটের মধ্যে যদি অন অফটা বেশি করা হয় তাহলে সিএফএল এর আয়ু খুব কমে যায়, অনেকটাই সিএফএল এর আয়ু কমে যায়। সেই জন্য আমরা সিএফএল ব্যবহার করব কোথায়? ঘরে ব্যবহার করব। ঠিক আছে, অন করি অফ করা হবে এরকম জায়গায় ব্যবহার করবো না, বাথরুমে ব্যবহার করবো না, বাথরুমে এলইডিটাই বেস্ট। এবং আমরা এখন সব জায়গাতে এলইডি বা সিএফএল ব্যবহারও কমে আসছে আস্তে আস্তে। নেক্সট হচ্ছে দীপ্তিমান কার্যক্ষমতা। দীপ্তিমান কার্যক্ষমতা মানে হচ্ছে 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। তাহলে সেকেন্ডে 1 জুল করে তড়িৎ শক্তি যখন এরা গ্রহণ করছে, খরচ করে ফেলছে শক্তিটা, সেই শক্তি রূপান্তরিত করছে আলোক শক্তিতে, এবং সেই আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই আলোক ছড়িয়ে দেওয়ার উৎপন্ন করার ক্ষমতাকে বলা হয় লুমেন, তার এককটা হচ্ছে লুমেন। তাহলে এইটা হচ্ছে ভাস্করবাতি হচ্ছে 10 থেকে 17 লুমেন পার ওয়াট, মানে 1 ওয়াট তড়িৎ শক্তি খরচা করলে সে 10 থেকে 17 লুমেন আলো দেয়। আর এ দেখো 1 ওয়াটে 50 থেকে 70 লুমেন আলো দেয়, আর এখানে হচ্ছে 56 থেকে 75 লুমেন আলো দেয় প্রত্যেক ওয়াটে, প্রতি ওয়াট পিছু। তাহলে এটা একটা তুলনামূলক আলোচনা। আর একটা, এইটা খুব একটা পরিবেশ দূষণ ঘটায় না, সিএফএল কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। সিএফএল কিন্তু পরিবেশের পক্ষে মারাত্মক, কেন না এটা হচ্ছে বর্জ্য আছে, পারদ রয়েছে, পারদটা বিষাক্ত পদার্থ, পারদ, ওই জন্য সিএফএল যেখানে সেখানে ফেলবে না। সিএফএলটা নির্দিষ্ট ময়লা ফেলা গাড়িতে, তবে আমাদের দেশে এটা কতটা মেনটেন হয় আমি জানি না, কিন্তু বিদেশে এটা কিন্তু খুব ইয়ে আছে। তোমার উন্নত দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রি বলো, জাপান বলো, এই সমস্ত দেশগুলোতে কি হয়, এই বাইরে থেকে মিউনিসিপ্যালিটির গাড়ি আসে, সেই গাড়িতে একদম সিএফএল যারা ব্যবহার করে সেই সিএফএল গুলোকে ফেলার জন্য আলাদা গাড়ি আসে, সিএফএল গুলোকে কালেক্ট করার জন্য। তারা কিন্তু সিএফএল এর সঙ্গে তোমার তরকারি বাজার ওই মিশিয়ে ফেলে, ওই ফেলে দিলাম, ওইরকম ভাবে তারা কিন্তু ইয়ে করে না। তো আমরা সিএফএলটাও আমরা সাবধানে ব্যবহার করবো। এই পারদ থাকা, এটা হচ্ছে পরিবেশের পক্ষে ভালো নয় এবং দূষণ সৃষ্টি করে। আর এখানে পারদ থাকে না, ফলে দূষণ অতটা সৃষ্টি হয় না। তো এই গেল হচ্ছে আমাদের ভাস্করবাতি, সিএফ এবং এলইডি সংক্রান্ত আলোচনা। এরপর আমরা পড়বো আরেকটা জিনিস, ছোট্ট একটু যে সেই ইয়েতে বাকি আছে, সেটা হচ্ছে স্টার রেটিং। স্টার রেটিংটা হচ্ছে, এটা ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থা আছে। শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা হচ্ছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এই সংস্থাটা ভারত সরকারের, আমাদের দেশের যে শক্তি দপ্তর, ঠিক আছে, সেই এনার্জি কমিশনের একটা সংস্থা হচ্ছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। এরা হচ্ছে 2001 সালে আমাদের দেশে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং আন্তর্জাতিক সংস্থাও এটা নিয়ে হচ্ছে একটা সংস্থা আছে আর কি। তারা সারা পৃথিবীব্যাপী দেখে যে কোন দেশে কেমন হারে শক্তি খরচা হচ্ছে, তো শক্তি উৎপাদন হচ্ছে এবং শক্তি খরচা হচ্ছে। ভারতবর্ষে এই সংস্থান হচ্ছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। তারা 2001 সালে বললো যে যে সমস্ত যন্ত্র বেশি তড়িৎ শক্তি খরচা করে সেই যন্ত্রগুলোকে রেটিং করতে হবে, এবং যাতে জনগণ সেই রেটিং দেখে কিনতে পারে। ব্যাপারটা কিরকম, ধরো আমি সংক্ষেপে সংক্ষেপে একটু ভালো করে আঁকি।
ধরো 3টে ফ্রিজ আছে, 3টে রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটরে 3টেতে আমি 1 গ্লাস করে জল দিলাম, এটাতে 1 গ্লাস জল দিলাম, 1 গ্লাস জল দিলাম, সেই 1 গ্লাস জল এটাই দিলাম এবং সেই 1 গ্লাস জল এখানে দিলাম। 3টেতেই 1 গ্লাস জল একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে সেটাকে ঠান্ডা করবো। তা ঠান্ডা হলো, 3টেতেই মনে করো ঠিক 2 ঘন্টা পর আমি দেখলাম জল ঠান্ডা হয়ে গেছে। তো এইটা একটা তড়িৎ শক্তি খরচা করবে, এটা তড়িৎ শক্তি খরচা করবে এবং এটাও তড়িৎ শক্তি খরচা করবে। কিন্তু সেই জলকে ঠান্ডা করার জন্য সে তো একটা কাজ করলো, সেই কাজ করে তার থেকে আমরা আউটপুট পেলাম। আমি তাকে ইনপুট দিলাম, ইনপুট কি দিলাম? তড়িৎ শক্তি। সে আউটপুট আমাকে কি দিল? সেটাকে কুলিং করে, সেটাকে ঠান্ডা করে বরফ করে আমাকে দিয়ে দিল। আমি এটা আউটপুট পেলাম, একটা কার্য পেলাম। তো সেইটা করার জন্য মনে করো এইটা তড়িৎ শক্তি খরচা করলো, আমি বললাম 2 টাকা, 2 টাকার কারেন্ট খরচা করলো। এইটা মানে যে তড়িৎ শক্তি খরচা করলো বিওটি ইউনিট ধরে তার দাম হয় হয়তো 2 টাকা, হিসেব করে বললাম ধরো। আর এইটা দাম খরচ করলো মনে করো 1 টাকা 60 পয়সা বা 1 পয়েন্ট, এইভাবে তো লিখতে হয়। আর এইটা খরচা করলো মনে করো 1 টাকা হচ্ছে 40 পয়সা। তাহলে কাজ তিনজন একই রকম করেছে, কাজ তিনজন একই রকম করেছে, কিন্তু তড়িৎ শক্তি খরচা এ বেশি করেছে, এ মাঝারি করেছে, এ কম করেছে। তাহলে আমি তো ভেতরের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না, তাহলে আমি সাধারণ মানুষ, আমি ভেতরের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আমি বাজারে যাচ্ছি, ফ্রিজ লোকে বলছে দোকান থেকে কিনে নিয়ে চলে আসি, যেটা সুবিধা মনে হচ্ছে, যেটা কম দাম, সুবিধার দাম একটু কমে পেলাম, সেটা কিনে নিয়ে চলে এলাম। ঠিক আছে, ভাবলাম যে বেশি দাম, যেগুলো দামি ফ্রিজ বেশি দাম বেশি, সেগুলো হচ্ছে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের কস্ট বেশি বলে দাম বেশি নিচ্ছে, বা অন্য কোনো কারণে দাম বেশি নিচ্ছে, কিন্তু তার কোনো ইয়ে নেই। তাহলে আমি বুঝবো কি করে? না, তখন এইখানে লেবেলিং করা থাকবে, স্টার দিয়ে চিহ্নিত করা থাকবে। তাহলে এইটায় স্টার দেয়া থাকবে মনে করো 2টো, এটায় স্টার দেয়া থাকবে ধরো 3টে, এটায় স্টার দেয়া থাকবে 4টে স্টার দেয়া থাকলো। তাহলে আমি বাজারে গিয়ে তো আমি তো জল ঢুকিয়ে 1 গ্লাস জল ভরে দিয়ে বরফ করে ইলেকট্রিক বিলে হিসেব নিতে পারবো না। তাহলে আমি চট করে দেখে কি করে বুঝবো যে কোনটা এনার্জি এফিসিয়েন্সি বেশি, তড়িৎ শক্তি কম খরচা করে, একই কাজ করে? তাহলে আমি স্টার দেখে বুঝে ফেলবো। ওরা সেই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। এগুলো এমন এমন যন্ত্রপাতি দিয়ে তৈরি যেগুলো হচ্ছে খুব কম শক্তি গ্রহণ করে। তাহলে এটা 4 স্টার দেখেই বুঝবো এর সবচেয়ে বেশি শক্তি সাশ্রয়কারী, এ মাঝারি এবং এ সবচেয়ে কম শক্তি সাশ্রয়কারী। এটা হচ্ছে 1টা স্টার থাকলে সবচেয়ে কম, আর 5টা স্টার থাকলে হচ্ছে সবচেয়ে বেশি। দেখবে ডান দিকে একটা এরকম, এখন ডান দিকে একটা এরকম ইয়ে থাকে, এরকম একটা, এখানে স্টারগুলো এরকম ভাবে দেওয়া থাকে, এরকম ভাবে এক থেকে দেওয়া থাকে স্টারগুলো। তাহলে আমাদের দেশে এরকম 5 স্টার পর্যন্ত চলে। তবে এখন বর্তমানে এই নিয়ম আরো পরিবর্তিত হচ্ছে, এই স্টার 5 থেকে বেড়ে 6 এবং কোনো কোনো দেশে 10 স্টার পর্যন্ত চলে, 10টা পর্যন্ত স্টার এখনো কোনো কোনো জায়গায় চলছে। ঠিক আছে, তো স্টার লেভেলিং কি জিনিস? না, এটা হচ্ছে শক্তি দক্ষতার পরিচায়ক। শক্তি দক্ষতা মানে নির্দিষ্ট কোনো তড়িৎ যন্ত্র কোনো কাজ করতে কতটা পরিমাণ শক্তি সাশ্রয় করে, সেই শক্তি সাশ্রয় অনুযায়ী তাকে স্টার দিয়ে সেটাকে চিহ্নিত করা হয়। বেশি শক্তি সাশ্রয় করে মানে স্টার বেশি, বা স্টার বেশি মানে বেশি শক্তি সাশ্রয় করে। এই সিস্টেমটাকে বলা হয় স্টার রেটিং। ঠিক আছে, তাহলে আমরা ফ্রিজ হোক, টিভি হোক, বা কোনো যন্ত্রপাতি হোক, গিজার হোক, এসি হোক, এগুলো কিনতে গিয়ে আমরা কি দেখবো বলো দেখি? শুধুমাত্র তার কোন কোম্পানির নামি ব্র্যান্ড দেখলে হবে না। আমরা ধরো কোনো একটা নামি ব্র্যান্ড দেখছি, অমুক ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের মধ্যে গিয়ে আবার দেখবো আমরা যেটা চয়েস, তার মধ্যে স্টার বেশি আছে কোনটা, সেটা নেবো। তাহলে স্টার বেশি আছে মানেই হচ্ছে সেটা একদম সরকার দ্বারা স্বীকৃত, একদম বেশি স্টার মানে সে শক্তি কম খরচা করে। আলটিমেট গিয়ে আমাদের দাম বেশি পড়বে তখন, কিন্তু আলটিমেট গিয়ে আমাদের ইলেকট্রিক বিলে কিন্তু আমাদের লাভ হবে। তাহলে আমরা এই এপিসোড শেষ করলাম। এরপরে আমরা হচ্ছে পরের ভিডিওতে আমরা চলে যাব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকতে চলে যাব। তাহলে অনেক দীর্ঘ আলোচনা হলো, আজকের ক্লাস তাহলে এইটুকুই।